আসলে এই obesity, hypo ventilation syndrome, এটা যে obesity related যে respiratory illness, মেইন দুইটা একটা হলো obstructive sleep apnea, যেখানে তোমার এয়ারওয়েতে অবস্ট্রাকশন হয় due to obesity, increase deposition of fat in the upper airway. আর আরেকটা হলো obesity hypoventilation syndrome, এবং সেটা কিভাবে করে এবং এটা ম্যানিফেস্টেশন কি, হাউ টু ডায়াগনোজ দিস কন্ডিশন, সেটা আমরা ইন শর্ট আজকে ডিসকাস করব। তো আমরা তো আসলে জানি যে obesity কিন্তু একটা ডিজিজ, এবং এটা আগে না হলো এখন এটা ডিজিজ হিসাবে কিন্তু রিকগনাইজড যে obesity, এবং obesity কিন্তু এই আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা হিউজ একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। তোমার মরবিডিটি বাড়াচ্ছে, মর্টালিটি বাড়াচ্ছে, বিশেষ করে আমরা এর কার্ডিওভাস্কুলার রিস্ক নিয়ে খুব মানে অ্যাওয়ার, যে পার্ট অফ মেটাবলিক সিনড্রোম। কিন্তু যে ব্যাপারটা কিছুটা হলো ওভারলুকড, সেটা হলো তোমার যে রেসপিরেটরি পোর্শনে আমরা যদি স্লিপ রিলেটেড ধরি, তাহলে একটা তোমার যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা তোমার অবেসিটির সাথে রিলেটেড। তারপর অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এটাও তোমার অবেসিটির সাথে রিলেটেড। যদি অবেসিটি না থাকতো মানে এই দুনিয়ায়, তাহলে এই দুইটা ডিজিজ বলতে গেলে থাকতো না। হয়তো স্লিপ অ্যাপনিয়াটা কোনো কারণে দুই একটা এটিপিক্যাল কারণে থেকে যেত, কিন্তু এই কন্ডিশনটা থাকতোই না। মানে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম নামে কোনো কন্ডিশন আমরা জানতাম না, যদি অবেসিটি ব্যাপারটা আমরা কখনো ইরাডিকেট করতে পারি। এটাও কিন্তু তোমার মরবিডিটি বাড়াচ্ছে, মর্টালিটি বাড়াচ্ছে, কোয়ালিটি অফ লাইফ কমাচ্ছে। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, এটা দুইটা ডিস্টিংক্ট ডিজিজ, প্যাথোফিজিওলজি ভিন্ন, ম্যানিফেস্টেশন ভিন্ন, কিন্তু ওভারল্যাপ করে। কারণ মিস্টার এক্স এর অবেসিটির জন্য যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হতে পারে, মিস্টার ওয়াই এর অবেসিটির জন্য যদি অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম হতে পারে, তাহলে মিস্টার জেড এর কেন দুইটাই একসাথে থাকতে পারবে না, তাই না? মেইন সেন্টার কোর কজ ইজ অবেসিটি। সেজন্য আমরা কখনো আইসোলেটেড পাই, এবং মেনি অফ দ্য কেজে আমরা দুইটাই একসাথে পাই। সেজন্য আমরা কোনো পেশেন্টকে যখন স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং হিসাবে পাই, বা তার অবেসিটি রিলেটেড কোনো অল্টারেশন ইন দ্য এবিজি হাইপোক্সিয়া গুলি পাই, সবসময় আমরা একটা চিন্তা করি। কিন্তু আমাদের ওদিন যেটা বললাম যে ডিসফাংশনাল ব্রিদিং এর মধ্যে যে কম্বাইন থাকতে পারে, অ্যাজমার সঙ্গে ফাংশনাল কম্বাইন থাকতে পারে, তেমনি একই সঙ্গে এই দুইটা কম্বাইন থাকতে পারে। এই যে কম্বাইন যে থাকতে পারে, সেই জিনিসটা যখন তুমি চিন্তা করবা, তোমার মাথায় যখন থাকবে, তখনই তুমি সেকেন্ড কজকে খুঁজতে যাবা। সেটার জন্য আমাদের আজকের আলোচনা, যে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম। তো অবেসিটি আসলে তো বাড়ছে, সেই জন্য আমাদের এই কন্ডিশনগুলিও তোমার বাড়ছে। অবেসিটি হাইপোভেন্টিলেশন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা অনেকটা তোমার মানে এন্ডেমিকের পর্যায়ে চলে গেছে। যে করোনা ইউনিটে, কোভিড ইউনিটে যখন রাউন্ড দিতে যাই, সেখানে কিছু কিছু পেশেন্টের প্রশ্ন থাকে যে সারাদিন তো ভালো থাকি, রাতের বেলায় তো অক্সিজেনটা কমে যায়, মানে অ্যাটেন্ডেন্ট সেটা বলে যে রাতের বেলা কমে যায়। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় রাতে সে নাক ডাকে কিনা, অবেস পেশেন্ট, এটা আসলে স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। তো সে তো আর কোভিড হওয়ার পরে তার এই পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন মাপা হচ্ছে, এর আগে তো জীবনেও মাপে নেই। তার মানে এই যে কোভিড প্যান্ডেমিকে পেশেন্টরা ভর্তি আছে, এখন পালস অক্সিমিটার দিয়ে মাপতে গিয়ে দেখা যাচ্ছে যে মেনি অফ দ্য পেশেন্টের রাতের বেলা হাইপোক্সিয়া থাকে ঘুমের মধ্যে, এবং সেটা রাউন্ডে গেলে প্রথম অনেকের যারা নাকি মোটামুটি স্টেবল হয়ে গেছে, যে তাদের দিনে তো ভালোই থাকে, রাতের বেলা কমে যাচ্ছে। যখনই বলা হয় নাক ডাকে কিনা, ওয়েট বেশি, তখনই তারা আবার অবাক হয়ে যায়, কি ব্যাপার, কিভাবে বুঝে ফেললো নাক ডাকে কিনা? দ্যাট ইজ জাস্ট রিলেটেড টু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া।
তাই না? কোভিডে তো এরকম কোনো ঘটনা না যে দিনের বেলা ভালো থাকবে আর রাতের বেলা ঘুমের সময় কমে যাবে, তাই না? তো এটা আসলে একটা এন্ডেমিক পর্যায়ে চলে গেছে। তুমি তোমার প্রাইভেট চেম্বারে বলো, ইন রাউন্ডে বলো, আর ইভেন কোভিড রাউন্ডে বলো, ইন ইচ এন্ড এভরিহোয়ার ইউ উইল সি অবেসিটি, তোমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তারপর অবেসিটি, হাইপোভেন্টিলেশন সিনড্রোম। সেজন্য আমাদের আসলে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি হয়ে গেছে, এবং আমাদের অবেসিটি রিডাকশনটা খুব মানে কি বলা যায় ম্যান্ডেটরি হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে আমরা ডাক্তার হবার পরেও কিন্তু অনেকে সেটা কি বলা যায় আমাদের অবেসিটি, আমাদের ওয়েট আমরা কন্ট্রোল করছি না। চাইলেই করা যায়, আমরা করছি না। সেটা একটা স্যাড অধ্যায় আমি বলবো। আসলে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের আরেক নাম হলো পিকুইকান সিনড্রোম। এটা তোমার যে চার্লস ডিকেন্সের একটা উপন্যাস আছে, যেটা যে দি পোস্টহিউমাস পেপারস অফ দ্য পিকুইকান ক্লাব। এখানে জো নামে একজন ছিলেন, একটা চরিত্র ছিল। সে মানে খুব খেত, কেবল খাওয়া দাওয়া করতো এবং অবেজ ছিল, এবং সে পথে ঘাটে তোমার ঘুমায় যেত। হুট করেই সে স্লিপি হয়ে যেত। ওইখান থেকে তোমার এটা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমটা আসছে। এবং দেখো যে অনেক আগে, যখন নাকি সায়েন্সের মধ্যে এটা ছিল না, একজন লেখক বা ঔপন্যাসিক এই ব্যাপারটা কল্পনা করে লিখেছেন, এবং ওই ব্যাপারটা আসলে পরে দেখা গেল যে রিয়েলিটি, এটা রিয়েল লাইফেও তোমার এটা হচ্ছে। তো এটার আরেক নাম হলো পিকুইকান সিনড্রোম। আমরা সবাই জানি যখন পালমোনারি হাইপারটেনশন নিয়ে আসে পেশেন্ট, লেগিরিবা নিয়ে আসে, তখন পজোলজির মধ্যে অনেক সময় এটা জানতে চায় যে পিকুইকান সিনড্রোমটা। তারপর এটা আসলে আনডায়াগনোজ থাকে বা মিসডায়াগনোজ থাকে। মিসডায়াগনোজ থাকে এইভাবে যে এটা আসলে সে স্লিপি থাকে, তার অবেস পেশেন্ট, ডায়াগনোসিস হয়ে যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আসলে কিন্তু সেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া না। আবার কখনো কখনো এটা চিন্তাই করা হয় না যে হোয়াই ইজ কোয়ালিটি অফ লাইফ ইজ পুয়ার, হোয়াই হি ইজ হাইপোক্সেমিক ইভেন এট ডে টাইম, কেন তার কার্বন ডাইঅক্সাইড বেশি। এটা কিন্তু শুধু স্লিপের মধ্যে না, এটার মেইন প্যাথোলজিটা হয়, মানে মেইন প্রেজেন্টেশনটা আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে গেলে দেখব যে অ্যাওয়াক টাইমে তার কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, মানে সেটা ইনডাইরেক্টলি একটা হাইপোক্সিয়ার একটা ফিচার। তো আমরা যদি এটাকে ডিফাইন করতে যাই অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, তাহলে তাকে অবেজ হতে হবে একটা, তার এই বডি মাস ইন্ডেক্স 30-র উপরে। এটা আসলে ওয়েস্টার্নদের জন্য, আমাদের জন্য কিন্তু অবেসিটির ডেফিনিশন ভিন্ন, আর সেটা তোমরা দেখে নিও। ফর এশিয়ানদের জন্য বিএমআই কত হলে অবেজ একটু দেখে নিও, 27.5 বা 28 এরকম হলে। তাহলে আমাদের কিন্তু মানে তারা যত ওয়েটে নানা রকম মরবিডিটি মর্টালিটির শিকার হয়, আমরা তার আরো কম ওয়েটই ঠিক সেই পরিমাণ সাফার করি। সেই জন্য আমাদের বেলায় সাউথ ইস্ট এশিয়ানদের জন্য কিন্তু বিএমআই স্কেলটা একটু ভিন্ন, অবেসিটি, তারপরে ওভারওয়েট, এই স্কেলগুলি কিন্তু তোমার ভিন্ন। সেটা তোমরা দেখে নিবা, ছোট তারকা চিহ্ন দিয়ে এত আছে, বইয়ে আছে। তো অবেসিটি হাইপোভেন্টিলেশন, অবেসিটি হাইপোভেন্টিলেশন যেহেতু তার ক্রনিক হাইপোভেন্টিলেশন থাকবে। হাইপোভেন্টিলেশন হলো অ্যাওয়াক ডে টাইম হাইপারকেপনিয়া। হাইপোভেন্টিলেশনের ইনডাইরেক্ট ম্যানিফেস্টেশন হলো হাইপারকেপনিয়া, এবং তার অ্যাওয়াক অবস্থায়, সজাগ অবস্থায় দিনের বেলায় তার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন থাকবে, এবং আলটিমেটলি দে আর মোর প্রোন টু ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন। যে কার্বন ডাইঅক্সাইড ভ্যাসোকনস্ট্রিকশন করে, ভ্যাসোকনস্ট্রিকশন পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন করে, আর সিস্টেমিক ভ্যাসোডাইলেটেশন। তা পালমোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হতে হতে পালমোনারি হাইপারটেনশন হয়, তারপরে কর পালমোনারি হয়। সেই জন্য যখনই কর পালমোনারির পেশেন্ট থাকে শর্ট কেসে, আলটিমেটলি কজের মধ্যে এটাও জানতে চায়, যদি ডেফিনিট কোনো এভিডেন্স, কোনো হার্ট ডিজিজ, আদার লাং ডিজিজ না থাকে, যে পিকুইকান সিনড্রোম কিনা। একটা হচ্ছে স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং, যে একই সঙ্গে তোমার এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা অ্যাসোসিয়েটেড থাকে।
in 90% of the case তোমার এই যে অবেসিটি অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স এটা সম্বন্ধে তোমাদের ধারণা কি অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স ফেজ এ কেউ বলতে পারবা হোয়াট ইজ অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স তাহলে ফেজ বি থেকে কেউ বলো অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্সটা বলো কি হোয়াট ইজ দিস নাম্বার অফ apnea hypopnea per hour স্যার হ্যাঁ নাম্বার অফ অ্যাপনিয়া অর হাইপোপনিয়া পার আওয়ার এটা মোর দেন 5 হলে তোমার প্যাথোলজিক্যাল লেস দেন 5 হলে ঠিক আছে তাই না তারপরে অ্যাপনিয়া সেই অ্যাপনিয়াটা আবার হতে হবে পারজিস্ট করতে হবে ফর 10 সেকেন্ড এবং দ্যাট শুড বি অ্যাসোসিয়েটেড উইথ হাইপোক্সিয়া তাহলে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স যদি লেস দেন 5 হয় দ্যাট ইজ নরমাল যদি 5 to 15 হয় দ্যাট ইজ মাইল্ড যদি 15 to 30 হয় সেটা তোমার মডারেট মোর দেন 30 হলে সেটা সিভিয়ার এই গ্রেডিংগুলি কিন্তু তোমাকে ভাই ধরবে এবং সেটা জানতে হলে আমাদেরকে তোমার পলিসোমনোগ্রাফি করতে হবে এবং পলিসোমনোগ্রাফির একটা স্টাডির একটা পার্ট হলো যে অ্যাপনিয়া হাইপোপনিয়া ইন্ডেক্স পার আওয়ারে সে কতবার অ্যাপনিয়াতে যাচ্ছে কতবার হাইপোপনিয়াতে মানে কতবার অ্যাপনিয়া এন্ড হাইপোপনিয়াতে যাচ্ছে যে কোনোটাতেই হোক তাহলে হোয়াট ইজ অ্যাপনিয়া হোয়াট ইজ হাইপোপনিয়া এই ডেফিনিশনগুলি তোমরা দেখে নিও এটা ডেভিডসনি আছে আমরা ওদিকে যাচ্ছি না আর একই সঙ্গে এই যে পেশেন্টের হাইপারকেপনিয়া এই হাইপারকেপনিয়ার আদার যত কজ ধরো যে সিওপিডি তারপরে তার টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের যত কজ আছে তোমরা সেই বক্স দেখে নিও নিউরোমাসকুলার ডিজিজ হোক চেস্ট ওয়াল ডিসঅর্ডার হোক সিওপিডি হোক ওইগুলি কিন্তু এক্সক্লুড করতে হবে কারণ ওই পেশেন্টেরও তো তোমার টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরের পার্ট হিসাবে হাইপারকেপনিয়া থাকতে পারে তারপর অল দ্য কজেস এক্সক্লুডেড পেশেন্ট ইজ অবেজ এন্ড ডে টাইম হাইপারকেপনিয়া তখন তোমাকে এটাকে লেবেল করতে হবে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম বা পিকুইকান সিনড্রোম হিসাবে তো সে একই কথা বিএমআই সেটা আসলে ওয়েস্টার্ন স্কেলে দেখানো হয়েছে যে তাকে অবেস হতে হবে এবং অ্যাওয়াক হাইপোভেন্টিলেশন হতে হবে আর আদার কজগুলি তোমাকে এক্সক্লুড করতে হবে তো সেটা এই যে যেহেতু হাইপারকেপনিয়ার অনেক কারণ আছে সেই কারণগুলিকে আগে তোমাকে এক্সক্লুড করে তারপরে ডায়াগনোসিস করতে হবে যে দিস ইজ অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম সো দিস ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন আরেকটা ব্যাপার দেখো এই যে আমরা বলতেছি যে অ্যাওয়াক ডে টাইম হাইপারকেপনিয়া এটা কিন্তু অফ স্টাডি স্লিপ অ্যাপনিয়ার পার্ট না অফ স্টাডি স্লিপ অ্যাপনিয়াতে ঘুমের মধ্যে যতই হাইপোক্সিয়া হোক যতই হাইপারকেপনিয়া হোক বাট অ্যাওয়াক টাইমে মানে সজাগ অবস্থায় সে যখন পালমোনারি হাইপারটেনশন বা অন্য কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে ফেলবে সেটা অন্য কথা কিন্তু উইদাউট কমপ্লিকেশন অফ স্টাডি স্লিপ অ্যাপনিয়াতে কিন্তু তোমার এই স্কেলটা থাকবে না যে তার কার্বন ডাইঅক্সাইড তো 35 to 45 এখানে 45 এর বেশি থাকে নট ডিউরিং স্লিপ আমি আবারও রিপিট করি তাহলে তোমার জেনারেল পপুলেশনের মধ্যে তোমার একটা পার্সেন্টেজ থাকে আর অবেজ পেশেন্টদের মধ্যে এটা থাকে তোমার 90 to 31%। এখন দেখো সব অবেজ পেশেন্ট কিন্তু আবার এটা ডেভেলপ করতেছে না এখন কেউ করতেছে না সেটার একদম পুরা ক্লিয়ার কাট ব্যাখ্যা নাই কিন্তু 30% কিন্তু অনেক 3 ভাগের 1 ভাগ 3 জনের মধ্যে একজন এটা ডেভেলপ করতেছে আর স্লিপ অ্যাপনিয়া যাদের আছে সে স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের মধ্যে তোমার আপ টু 20% পর্যন্ত তোমার কম্বাইন থাকে তারপরে আমরা যখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করি ওইটা ডায়াগনোসিস করেই কিন্তু খালাস কিন্তু তার সাথে যে তার 5 জনের একজনের যে একই সঙ্গে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম আছে সেটা যদি আমরা চিন্তা না করি তাহলে কিন্তু তার একটা প্যাথোলজি তুমি তাকে সিপেপ দিচ্ছ ঠিক তাই না তারপরে একটা প্যাথোলজি কিন্তু রয়ে গেল আন্ডারলাইন যদিও দুইটা ট্রিটমেন্ট আলটিমেটলি সেই মেকানিক্যাল ট্রিটমেন্টই অবেসিটি রিডাকশন লাইফস্টাইলের পরে গিয়ে
আচ্ছা, আমরা যদিও এটা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের সাথে না, তবু যেহেতু এখানে স্লাইডটা চলে আসছে আমরা তাহলে বলে ফেলি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিসের জন্য যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা এখন খুব ভ্যালিড ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া হলো মানে বিফোর ইনভেস্টিগেশন বা উইদাউট ইনভেস্টিগেশন স্টপ ব্যাংক। এই স্টপ ব্যাংকটা ফলো করে কিন্তু তুমি অনেক পেশেন্টকে যার নাকি ইভেন তোমার টেস্ট করার ফেসিলিটি নাই, ইউ মে সে দি পেশেন্ট হ্যাজ স্লিপ অ্যাপনিয়া। তুমি নিজের উপরও নিজে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো বা ফ্যামিলি মেম্বারদের উপর অ্যাপ্লাই করে দেখতে পারো। এটা একটা ভেরি ইউজফুল স্ক্রিনিং টেস্ট। তোমার স্টপ ব্যাঙে এক নম্বর হলো যে তোমার এসে স্নোরিং আছে কিনা, সে ঘুমের মধ্যে নাক ডাকে কিনা, আর ওই বাকি যেগুলি যে নাক ডাকে অতিষ্ঠ হয়ে পাশের জন কোন দিয়ে গুতা মারে কিনা, ওইটা হলো জাস্ট ফেসবুকে লেখার জন্য লেখা আর কি। গুতা মারতেই হবে এটা কোনো ক্রাইটেরিয়া না, নাক ডাকলেই হবে। তারপরে সে টায়ার্ড কিনা, স্টপের টি সবসময় যে দিনের বেলায় অল্পতি দুর্বল, ঝিমুনি থাকে, ঘুম ঘুম ভাব থাকে, হঠাৎ ঘুমিয়ে পড়ে। তোমাদের সাথে ওই যে ইপট স্লিপিং স্কেলটা ডিসকাস হয়েছিল কিছুদিন আগে, তোমরা সবাই জানো। সেটা দিয়ে আমরা দেখতে পারি যে তার এই ঝিমুনিটা সিগনিফিকেন্ট কিনা, কোন পজিশনে সে কতদূর ঘুমায় বা ঝিমায়। তারপরে সেটা অবজার্ভ হতে হবে যে কেউ পাশের জন সেটা দেখেছে সেরকম একটা অবজার্ভ হতে হবে। অনেক সময় বিশ্বাস করবে না, বিশ্বাস না করলে সেটাকে এখনকার সময় এত অ্যাভেলেবল, এটা ভিডিও করে রাখবা। সকালবেলা দেখালে সে সারা জীবনের জন্য আর তোমাকে অবিশ্বাস করবে না যে সে যে রাতে নাক ডাকে, ছটপট করে, ফাইট করে, হ্যাঁ, অনেকটা মারামারির মতো অবস্থা। তো তো যারা অবজারভার স্লিপ অ্যাপনিয়ার, এটা কিন্তু আমি অবেসিটি হাইপোভেন্টিলেশন বলতেছি না, এটা হলো যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, একটু ওভারল্যাপ হয়ে গেল। অনেক সময় এমন হয় যে যতক্ষণ নাক ডাকে ততক্ষণ পার্টনার নিশ্চিন্তে থাকে যে যাক আমার পার্টনার বেঁচে আছে। হুট করে নাক ডাকা অনেকক্ষণ বন্ধ রাখলে কিন্তু তার মধ্যে আবার ভয় চলে আসে যে কি কর, আবার চলে গেল কিনা সে, তাই না? সো ইট শুড বি অবজার্ভড, এবং যিনি অবজার্ভ করবে উনি একসময় চায় যে সে নাক ডাকতেই থাকুক, অযথা ভয় পায় দেয় যে নাক ডাকা বন্ধ করে, মরে টরে গেল কিনা আবার। তো স্টপের পি হলো প্রেশার, প্রেশারটা হাই কিনা, হাই প্রেশার থাকবে। এবং যাদের নাকি এই স্লিপ ডিসঅর্ডার প্রবলেম থাকে, ব্রিদিং প্রবলেম থাকে, তাদের কিন্তু ব্লাড প্রেশারটা অনেক সময় রেজিস্ট্যান্ট হয়, মানে কন্ট্রোল করা যাচ্ছে না, একাধিক মেডিকেশন লাগে। এবং হোয়েন ইউ রিডিউস ওয়েট, হোয়েন ইউ ট্রিট ইউর স্লিপ অ্যাপনিয়া, অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, ওগুলি তুমি ট্রিটমেন্ট করো, তোমার দেখবা যে প্রেশার কন্ট্রোল করাটা ইজি হয়ে যাচ্ছে। আর বডি মাস ইন্ডেক্সটা বেশি কিনা, স্টপ ব্যাং এ হলো এজ, এজ যদি 50-র বেশি হয় আর সেটা তোমার একটা পয়েন্ট, প্রতিটার জন্য 1 পয়েন্ট করে পাবে। আর এন হলো নেক সাইজ, আমরা যখন পেশেন্টকে দেখি তার নেকের দিকে তাকাই, নেক যদি ছোট হয়, নেক যদি এরকম মোটা সোটা ধরনের হয়, শর্ট নেক, এবং তার চওড়া ওয়াইড নেক হয়, যে শার্টের কলার 17 ইঞ্চির বেশি বা ফিমেল হলে 16 ইঞ্চি তার বেশি, তাহলেও সেটা একটা পয়েন্ট। আর ব্যাঙের জি হলো জেন্ডার, জেন্ডার হলো মেল, মেল জেন্ডার হলে সে একটা পয়েন্ট পাবে, এডিশনাল পয়েন্ট পাবে। তো সেটার যদি ওই 8টা প্রশ্নের মধ্যে যদি 5টা বা তার বেশি ইয়েস হয়, তবে তোমার ওএসএ থাকার ঝুঁকি থাকবে অনেক বেশি। আর যদি 3টা থেকে 4টা হয় তবে তুমি মাঝারি ঝুঁকিতে আসো। আর 0 থেকে 2 হলে তুমি ঝুঁকি কম তোমার। আর যদি একদম শূন্য হয় দ্যাট ইজ ওকে। তো স্নোরিং মানে কিন্তু আবার অনেক সময় নেজাল অবস্ট্রাকশন বা এটা সেটার জন্য একটু নাক ডাকা হতে পারে, সেটাও একটু আপার প্যাথোলজিটাও আবার একটু দেখে নিতে হবে। হ্যাঁ, তাহলে কারো হার্টে ব্লক থাকা আর নাক ডাকা রোগ থাকা কিন্তু মোটামুটি আয়ু পরমায়ু বিবেচনায় এক, দুজনেরই তোমার তার মর্টালিটি বাড়তেছে, তার লাইফ এক্সপেক্টেন্সি কমতেছে। কিন্তু আমরা একটা হার্ট ব্লক শুনলে যতটা ভয় পাই, আঁতকে উঠি, রাতে নাক ডাকে ওইটা শুনলে কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দুইটাই তোমার মর্টালিটি বাড়ানোর ক্ষেত্রে অলমোস্ট কাছাকাছি। যাই হোক, আমরা পার্সেন্টেজ অলরেডি বলে ফেলছি। তাহলে আমাদের দুইভাবে আসতে পারে পেশেন্ট, একটা হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া উইথ অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম কম্বাইন থাকতে পারে, আর একটা অনলি
অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম থাকতে পারে, আরেকটা হলো যে অনলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। তো 4 ভাগে আসতে পারে। তাহলে আমরা যেহেতু অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম ডিসকাস করতেছি, এই জন্য এটা দুইটা হয়ে গেল যে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম কম্বাইন থাকতে পারে, এটা একাও থাকতে পারে। আচ্ছা, তাহলে তোমার যখন কম্বাইন থাকে তখন তোমার স্লিপিনেসটা এখানে তোমার প্রমিনেন্ট হবে। আর অনলি অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম হলে তার মেইন প্রবলেম হবে ডে টাইম হাইপোভেন্টিলেশন, and that will be manifested as hypercapnia. কেন হচ্ছে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম? এটা আসলে সেন্ট্রাল অবেস পেশেন্টদের কারো কারো দেখা যাচ্ছে 30% ক্ষেত্রে সেন্ট্রাল রেসপিরেটরি ড্রাইভ কমে যাচ্ছে, সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া হচ্ছে। আর রেসপিরেটরি মেকানিক্স, তার সে যেহেতু অবেস, তার হোল রেসপিরেটরি মেকানিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, এয়ারওয়েতে প্রেশার পড়তেছে, লাংসের যে ডিনামিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা হলো লেপটিন, লেপটিনের অভাবে এটা হয়। যে যদি লেপটিন কম হয়, অনেকটা তোমার ইনসুলিনের মতো, ইনসুলিন কম হলে ডায়াবেটিস হয়, তেমনি লেপটিন কম হলে অবেসিটি হাইপোভেন্টিলেশন হয়। এবং কখনো কখনো এমন হয় অবেস পেশেন্টদের লেপটিন আসলে বেশি কিন্তু কাজ করতে পারতেছে না, সেটাও তোমার অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের কারণ। যেমন মনে করো ইনসুলিন তোমার বেশি কিন্তু ইট ক্যান নট ওয়ার্ক, ইট ইজ রেজিস্ট্যান্ট। ইনসুলিন রেজিস্ট্যান্সে যেমন ডায়াবেটিস হয়, ডিউ টু ইনক্রিজ ইনসুলিন, মানে বেশি ইনসুলিন আছে কিন্তু রেজিস্ট্যান্ট, ডেভেলপস ডায়াবেটিস। তোমার দরকার লেপটিন, লেপটিনের পরিমাণ এডুকেট আছে কিন্তু ডিউ টু অবেসিটি কাজ করতেছে না, হি উইল ডেভেলপ অবেসিটি হাইপোভেন্টিলেশন। এটাকে বলে যে স্কারসিটি এট দ্য মিডস্ট অফ প্লেন্টি। একটা জ্ঞানঙ্গে ছিল না, তোমরা পড়েছ যে প্রাচুর্যের মাঝেই তার কি বলা যায় একটা দুর্ভিক্ষের মতো। অনেক লেপটিন আছে কিন্তু এই লেপটিন থেকেও না থাকার মতো, অনেক ইনসুলিন ব্লাডে, হাইপার ইনসুলিনেমিয়া থেকেও না থাকার মতো। ইট ইজ রেজিস্ট্যান্ট, সো পেশেন্ট ইজ ডায়াবেটিক। লেপটিন রেজিস্ট্যান্ট, পেশেন্ট ইজ অবেসিটি হাইপোভেন্টিলেশনের। তো রেসপিরেটরি মেকানিক্সটা যদি আমরা চিন্তা করি, যে তার এমনি স্লিপ অ্যাপনিয়ার জন্য তার হাইপোভেন্টিলেশন হচ্ছে, ওটার জন্য রেসপিরেটরি মাসেল আর স্ট্রেংথ ইম্পেয়ার্ড। তারপর সেন্ট্রাল এডিপোসিটির জন্য তার মেকানিক্যাল পারফরমেন্সটা ইনসাফিসিয়েন্ট। তারপরে এখানে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হচ্ছে ডিউ টু অবেসিটি, ভেন্টিলেশন কমে যাওয়ার কারণে। এবং মোস্ট অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম পেশেন্ট have underlying upper airway obstruction। সে যেহেতু অবেজ, তাহলে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকার কারণে কি হয়, ওই যে স্নোরিং হয়, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াটা হচ্ছে। তাহলে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমটা হচ্ছে মেইনলি তার একটা মেকানিক্যাল প্রবলেমের জন্য ডিউ টু এডিপোসিটি, আর ডিউ টু সেন্ট্রাল কজ ভেন্টিলেটরি হাইপোক্সিয়া হাইপারকেপনিয়ায় যে ভেন্টিলেটরি রেসপন্স হওয়ার কথা তাদের এটা ব্লান্ট হয়ে যায়। আর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আসলে সে ঘটনা ঘটে না, সেখানে হয় তোমার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, ফেরিঞ্জিয়াল লেভেলে ফ্যাট ডিপোজিশন হয়ে আপার এয়ারওয়েতে, তখন তোমার এই জিনিসগুলো হচ্ছে। তো অবেস পেশেন্ট উইথ অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমে তোমার সেন্ট্রাল রেসপিরেটরি ড্রাইভটা তোমার ব্লান্ট হয়, হ্যাঁ, এবং সেই ব্লান্টেড ভেন্টিলেটরি রেসপন্স এই হাইপোক্সিয়া হাইপারকেপনিয়ার একটা কারণ। লেপটিন রেজিস্ট্যান্স সম্বন্ধে তোমার বলা হলো যে আমাদের লেপটিনটা ডিজায়ার্ড, যে লেপটিন থাকুক, কিন্তু অবেস পেশেন্টদের অবেসিটির জন্য ফর সাম রিজন লেপটিন থাকা সত্ত্বেও রেজিস্ট্যান্স থাকে, সেই জন্য সে অবেসিটি হাইপোভেন্টিলেশন ডেভেলপ করে। এখানে যদি একটু দেখো যে তার অবেস পেশেন্টদের লেপটিন রেজিস্ট্যান্স হয়, সেই জন্য তার ব্লান্টেড ভেন্টিলেটরি রেসপন্স হয়, ক্রনিক হাইপোকেপনিয়া হয়। আর অবেসিটি নিজেই তোমার ইন সাম অফ দ্য পেশেন্টের, আচ্ছা অবেসিটি কি করে তোমার এই যে রেসপিরেটরি মাসেল ইনক্রিজ মেকানিক্যাল লোড এবং হাইপোভেন্টিলেশনের জন্য রিলেটিভলি উইক রেসপিরেটরি মাসেল, এটাও তোমার কন্ট্রিবিউট করে। আবার একই সঙ্গে তোমার এই অবেসিটি কি করে তার টোটাল এয়ারওয়ে ডিনামিক্সটা চেঞ্জ করে ফেলে।
কম্প্রেশন করে হোক বা অল্টারেশন করে হোক, অ্যারোডাইনামিক্স ইজ চেঞ্জড। আর অবিসিটি এর বাইরে আমরা একটু অফ টপিক যদি বলি, অবিসিটি ইজ অ্যানাদার কজ রেসপিরেটরি ডিজিজ করে, সেটা হলো অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এখন এই যে চাইল্ডহুড অ্যাজমা বেড়ে যাচ্ছে, দেখা গেল যে তার কোনো ফ্যামিলি হিস্ট্রি অ্যাটোপি কোনো কিছু নাই, কিন্তু ডিউ টু অবিসিটি অনলি পেশেন্ট ইজ ডেভেলপিং অ্যাজমা। এবং আমেরিকায় দেখা যাচ্ছে যে শিশুদের মধ্যে অ্যাজমার হার অনেক বেড়ে যাচ্ছে, এবং সেটা ডাইরেক্টলি লিঙ্ক টু ওই বাচ্চার বডি ওয়েট। সো শুধু এই স্লিপ রিলেটেড ডিসঅর্ডার না, আমি যদি একটু অন্য প্রসঙ্গে চলে গেলাম, হুট করে মাথায় আসলো বলে, অ্যাজমা ইজ অ্যানাদার ডিজিজ কজড বাই অবেসিটি। তো আমরা কিন্তু সেটাকে আসলে ডিউ টু মেকানিক্যাল ইফেক্ট ইন এনি ওয়ে, এটা অ্যারোয়েতে মেকানিক্যাল ইফেক্ট করতেছে, আমরা ইগনোর করতেছি। অবেসিটির কার্ডিওভাস্কুলার কজ নিয়ে, মেটাবলিক সিনড্রোম নিয়ে আমরা যতটা অ্যাওয়ার, আমরা কিন্তু এই রেসপিরেটরি সাইডটাকে আমরা বাইপাস করে যাচ্ছি। এইটা তোমার আরো হেলথ কেয়ার কষ্টের উপর আরো তোমার কি বলা যায় ইমপ্যাক্ট ফেলতেছে। আবার অবেসিটি তোমার কি করে সাথে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আপার এয়ারে রেজিস্ট্যান্স করতেছে একই সঙ্গে, সেইটাও আলটিমেটলি কি করে তোমার এই একিউট হাইপারক্যাপনিয়া ডিউরিং স্লিপ, হাইপারক্যাপনিয়ার কারণে তোমার বাইকার্বনেট বাড়বে, এবং দ্যাট বাইকার্বনেট উইল কজ ব্লান্টেড ভেন্টিলেটরি রেসপন্স। তো আলটিমেটলি এই সবগুলি প্যাথোলজি মিলিয়ে তার নেট রেজাল্ট হলো তোমার হাইপোক্সিয়া, হাইপোক্সিয়ার পরবর্তী ইফেক্ট হলো ক্রনিক হাইপারক্যাপনিয়া। সুতরাং আমরা যখন অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমটা স্ক্রিনিং করব, তখন আমরা হাইপারক্যাপনিয়াটার দিকে মনোযোগ দিব, এবং যখন আমরা ডায়াগনোসিস করতে যাব তখনও এবিজি করে হাইপারক্যাপনিয়া আছে কিনা সেটা দেখতে যাব। তো হাইপারক্যাপনিয়ার একটা স্ক্রিনিং এর অংশ কি হতে পারে এবিজি না করে? ফেজ বি থেকে বলো, হাইপারক্যাপনিয়া আমরা স্ক্রিনিং করতে চাচ্ছি, কিন্তু এবিজি তো ডাইরেক্ট টেস্ট, নট স্ক্রিনিং। তাহলে আমরা ইনডাইরেক্টলি কিভাবে বলতে পারি যে পেশেন্ট হ্যাজ হাইপারক্যাপনিয়া? ফেজ বি, সেরাম ইলেক্ট্রোলাইট করে স্যার। হ্যাঁ বলো। সেরাম ইলেক্ট্রোলাইট। সিরাম ইলেকট্রোলাইটে কি হবে? স্যার বাইকার্বনেটটা দেখবো স্যার। হ্যাঁ, বাইকার্বনেটটা যদি বেশি থাকে, বিশেষ করে যদি 27 এর উপরে থাকে, সেটা একটা ইনডাইরেক্ট এভিডেন্স যে ক্রনিক হাইপারক্যাপনিয়া। তাহলে আমাদেরকে যেটা যে হাই ইন্ডেক্স অফ সাসপিশন মেনটেন করতে হবে, বিশেষ করে অবেজ পেশেন্ট বা রিলেটিভ তো আছেই, নিজের ঘরে না থাকলেও পাশের ঘরে আছে, পাশের ঘরে না থাকলেও পাশের বাড়িতে আছে, বা এমনও হতে পারে যে নিজেই অবেজ, পাশের বাড়িতে আর খুঁজতে যেতে হবে না। সুতরাং সবার বেলাই হাই ইন্ডেক্স অফ সাসপিশনটা তোমার মেনটেন করতে হবে। তারপরে দেখো যে আমরা এই হাইপোক্সিয়া এবং হাইপারক্যাপনিয়ার জন্য কিন্তু সিম্পল স্ক্রিনিং মেজার নিতে ইউজ করতে পারি। যেমন আমরা পালস অক্সিমিটার দিয়ে হাইপোক্সিয়াটা দেখতে পারি, ইলেকট্রোলাইট করে সিরাম বাইকার্বনেট বেশি কিনা সেটা একটা কার্বন ডাইঅক্সাইডের রেস্ট, কার্বন ডাইঅক্সাইডের একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর হতে পারে। এবং এই স্ক্রিনিং যদি সাজেস্ট করে ক্লিনিক্যাল ফিচার এবং স্ক্রিনিং, তখন আমরা কিন্তু এবিজি করতে পারি। তো আমাদের একটা পেশেন্ট ছিল 307-এ, সে এরকম অবেজ ছিল, পালমোনারি হাইপারটেনশন ছিল। তারপরে আমরা ওইদিকে চিন্তা করেছিলাম যে সেটা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম কিনা। আমরা পালস অক্সিমিটারে হাইপোক্সিয়া ছিল, ইলেকট্রোলাইট করতে দিয়েছিলাম। আচ্ছা, তো তুমি এখন পালস অক্সিমিটারে লেস দেন 94 উড সাজেস্ট ইট ফর এবিজি মেজারমেন্ট। সেই কোভিডে যেরকম আমরা 93 এর নিচে হলে হাইপোক্সিয়া বলে ফেলতেছি, হ্যাঁ, 94 এর নিচে হলে তোমাকে সাজেস্ট করবে যে ইউ ডু আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। ইফ সিরাম বাইকার্বনেট ইজ মোর দেন 27, দেন ইউ ডু এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তারপর এবিজিতে তুমি ডাইরেক্টলি এটা মানে ডায়াগনোসিস করে ফেলতে পারবা যে তার মোর দেন 45 যদি থাকে, যে 35 to 45 নর্মাল, 45 হলে হাইপারক্যাপনিয়া। তো এখানে লেখাই আছে যে সিরাম বাইকার্বনেট 27 এর বেশি হলে তোমার একটা হাই সেন্সিটিভিটি ফর দ্য প্রেজেন্স অফ ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের স্ক্রিনিং টেস্ট হলো দুইটা, একটা হলো
পালস অক্সিমিটার, আর একটা হলো ইলেকট্রোলাইট। অনেক সহজ। কি বায়োডাইভার্সিটি তো আমরা চেস্ট এক্সরে করব, আদার ইনভেস্টিগেশন করব, যে টু এক্সক্লুড আদার কজেস এবং টু এস্টাবলিশ অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন। কারণ এই যে ক্রনিক হাইপারকেপনিয়ার জন্য পেশেন্ট ইজ মোর প্রোন টু ডেভেলপ পালমোনারি হাইপারটেনশন। তো পালমোনারি হাইপারটেনশন দেখার জন্য আমাদের অ্যাডভাইস হবে কালার ডপলার ইকো উইথ পিএএসপি, পালমোনারি আর্টেরিয়াল সিস্টোলিক প্রেশার। তুমি যদি পিএএসপি না লিখে দাও অনেক সময় দেখা যায় এটা মিস হয়ে যায়। তো তুমি কালার ডপলার করলা, সব আছে, সব প্যারামিটার আছে, পিএসপিটা নাই, তো তুমি তো আর বলতে পারতেছো না যে পালমোনারি হাইপারটেনশন। হয়তো ইনডাইরেক্ট এভিডেন্স থাকবে, রাইট হার্ট ডাইলেটেড থাকবে, হ্যাঁ, রাইট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন থাকবে, কিন্তু সেটা দিয়ে তো আর তুমি ডাইরেক্ট প্রেশার তো আর মেজার করতে পারলা না এটা। আর অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের বেলায় ওভারনাইট পলিসোনোগ্রাফি এক্সামিনেশন করার দরকার, ইনভেস্টিগেশন করার দরকার নেই। দ্যাট ইজ অনলি ফর স্লিপ অ্যাপনিয়া, নট ফর তোমার অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের ইনভেস্টিগেশন হলো ইলেকট্রোলাইট দেখে দেখবো কার্বন ডাইঅক্সাইড বেশি কিনা, এবিজি পালস অক্সিমিটার দিয়ে দেখবো 94 এর কম আছে কিনা, দেন ইউ ডু এবিজি, and to see associated complication and to exclude other conditions you do some other investigations like X-ray echo. কিন্তু overnight polysomnography not needed. আচ্ছা, সেটা বলা হলো যে এটা আমাদের প্রয়োজন নেই if it is pure obesity hypoventilation syndrome। না, আমাদের একই সঙ্গে মনে রাখতে হবে তার যদি স্নোরিং থাকে, তার যদি স্লিপ অ্যাপনিয়ার ফিচার, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ফিচার থাকে, তখন কিন্তু করতে হবে। তাহলে আমাদের থেরাপিউটিক গোল হলো তার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা নরমালি নিয়ে আসবো, যাতে সেই পালমোনারি হাইপারটেনশন না করতে পারে, সে সেন্ট্রাল মানে ভেন্টিলেটরি রেসপন্সটাকে যাতে সে ব্লান্ট না করতে পারে দিনের পর দিন। আচ্ছা, আর তার যে ইরেথ্রোসাইটোসিস হচ্ছে হাইপোক্সিয়ার জন্য, তার যে কর পালমোনারি হচ্ছে, এটাকে আমাদেরকে রিভার্স হবে আলটিমেটলি, কানটানলি মাথা আসবে, কার্বন ডাইঅক্সাইড ঠিক হলে ওইটাও ঠিক হয়ে যাবে। রিলিফ হাইপারসোমনিয়া, এই যে সে যে হাইপারসোমনিয়া হুট করে ঘুমায় পড়বে, ওইটাকে রিলিফ তোমার দেওয়ার জন্য আমাদের এটা করতে হবে। তাহলে সেটা একই কথা, তুমি যখন সাসপেক্ট করলা তখন তোমার যদি হাই রিস্ক ফর অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম হয়, তাহলে আমাদের এই SP2 দেখবো। এখানে হচ্ছে 93, এটা কোভিডের সঙ্গে মিলে গেছে না, লেস দেন 93। কোভিডেও তো 93 নিচে হলেই আমরা হাইপোক্সিয়া হিসাবে ধরি, তাই না, হসপিটালে যেতে বলি। বাইকার্বনের 27 এর বেশি, দেন অবেসিটি হাইপোভেন্টিলেশন কনফার্ম হবে বাই আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। আর যদি অবেসিটি হাইপোভেন্টিলেশন রুল আউট হয়, তখন তোমার আদার কন্ডিশনগুলিতে তোমার যেতে হবে। আর যদি অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম কনফার্ম হয়ে যায়, তখন তোমাকে এই যে এই মেজারগুলি তোমাকে নিতে হবে, যে তার অ্যাসোসিয়েটেড পালমোনারি হাইপারটেনশন আছে কিনা, সাথে সাথে দেখতে হবে রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে কিনা। তারপর তুমি তার পেপ পজিটিভ এয়ারওয়ে প্রেশার ট্রিটমেন্ট, মেকানিক্যাল ট্রিটমেন্ট কিন্তু ইমিডিয়েটলি তোমাকে শুরু করতে হবে। তারপর তার অ্যানেস্থেশিয়ার বেলায় তোমার স্পেশাল প্রিকশন নিতে হবে। যদি এখানে ক্রিটিক্যাল কেয়ার বা অ্যানেস্থেশিয়ার কেউ থেকে থাকো, যে তাদের বেলায় এই অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, পালমোনারি হাইপারটেনশন, তোমরা জানো যে পালমোনারি হাইপারটেনশন পেশেন্টের বা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমের পেশেন্টের তার জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় কিন্তু শতভাগ কশাস থাকতে হবে, হুট করে দিয়ে দিলেই তোমার হবে না। আর যতদূর সম্ভব আমরা রিজিওনাল অ্যানেস্থেশিয়া দিয়ে তাদেরকে চিকিৎসা করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে অ্যানেস্থেশিয়া রিলেটেড কিছু কথা আছে, তোমরা স্লিপ এটা একটু দেখে নিও। এবং তার প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট যেমন ইম্পর্টেন্ট, তার ইভেন পোস্ট অপারেটিভ পিরিয়ডে তার কেয়ারটা অন্য পেশেন্টের চেয়ে এটা বেশি হবে। স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং এর পেশেন্ট এবং পালমোনারি হাইপারটেনশনের পেশেন্ট, স্লিপ ডিসঅর্ডার ব্রিদিং সেটা অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোম, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেটাই হোক, অথবা এনি রিজন, ধরো যে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন, তার অন্য কোনো কারণ নাই, এই পালমোনারি হাইপারটেনশনের পেশেন্টের অ্যানেস্থেশিয়ার বেলায় তোমাকে শতভাগ অ্যালার্ট থাকতে হবে, নট লাইক দ্যাট অফ আদার পেশেন্টস।
আমরা জানি যে স্লিপ অ্যাপনিয়াটা আসলে এখানে এই আপার এয়ারওয়ে কম্প্রেশনের জন্য এটা হচ্ছে, এটা আসলে অবেসিটি হাইপোভেন্টিলেশন সিনড্রোমে এই প্যাথোলজি এই মেকানিক্স দায়ী না। দিস ইজ ফর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এখানে কলাপস হয়ে যায়। সেজন্য আমরা যখন একটা সিপেপ দিয়ে অলওয়েজ আমরা একটা প্রেশারের মধ্যে রাখি তাহলে এটা কলাপস হয় না। কলাপস না হওয়ার কারণে পেশেন্ট সারা রাত খুব শান্তিতে ঘুমায়, পেশেন্টের পার্টিও মানে সঙ্গীও শান্তিতে ঘুমায়, এবং তার অ্যাসোসিয়েটেড আদার যে হাইপারটেনশন ডায়াবেটিস সেগুলি তোমার কন্ট্রোল করাটা ইজি হয়। তো আমাদের ট্রিটমেন্টের মধ্যে আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। তার লাইফস্টাইল চেঞ্জ, ওয়েট রিডাকশন, সেটা তো লাগবেই। তারপরে তার যে পজিটিভ এয়ারওয়ে প্রেশার থেরাপি লাগবে, তার বাইপেপ সিপেপ কাকে কোনটা দিবা কখন দিবা সেটার উপর আলাদা ডিসকাশন আছে, আমরা ওদিকে যাচ্ছি না। তারপরও যদি কাজ না হয়, যে সে এত অবেজ, হ্যাঁ, যে তার অনেক সময় বেরিয়াট্রিক সার্জারি লাগতে পারে, ইভেন ট্রাকিস্টমি পর্যন্ত লাগতে পারে অনেক সময়। আর ফার্মাকোলজিক্যাল থেরাপি হিসেবে আমরা যেহেতু জানি যে ল্যাপটিন ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলেও তো আমরা ডায়াবেটিস ইনসুলিন দিচ্ছি, তেমনি ল্যাপটিনটা যেহেতু আমাদের প্রয়োজন, সে রেজিস্ট্যান্ট হয়ে আছে, সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য ফার্মাকোলজিক্যাল থেরাপি হিসেবে আমরা তাকে ল্যাপটিন দিচ্ছি। তাহলে পেশেন্টকে আসলে মাস্ট, মানে তার এডুকেশনটা ইম্পর্টেন্ট। এই যে অবেসিটি তার ক্ষতি করতেছে, এটা তো আমরা ডাক্তার বলে জানি, ওর কাছে তো এটা একটা স্বাস্থ্য। অথবা এই অবেসিটি দেখেই হয়তো অনেকের একটা অ্যাবস্ট্রাক্ট কম্পালশন কাজ করতে পারে যে ওরে বাবা ছেলেটা তো বেশ নাদুস নুদুস মোটা, হ্যাঁ, আই শুড লাইক হিম, তাহলে এটা হয়ে যেতে পারে। বাট দিস ইজ নট পজিটিভ পয়েন্ট। অনেক সময় নেগেটিভ পয়েন্টের প্রতিও অনেকের অ্যাট্রাকশন চলে যায়। সো এই অবেসিটি, এই ওয়েট গেইন, এই স্বাস্থ্য, এটা কিন্তু আসলে তোমার নট সামথিং পজিটিভ, এটা ইতিবাচক না। এই জিনিসটা পেশেন্টের মাথায় ঢুকাই দিতে হবে। দেন হি উইল অ্যাওয়ার যে আসলে আমি যে মানে স্বাস্থ্যবান হিসেবে সমাজে ঘুরতেছি, হ্যাঁ, এটা আসলে তো আমার জন্য ক্ষতিকর, ইট উইল কিল মি সামডে। তো সেজন্য আর ওয়েট লস শুধু করলেই হবে না, তোমার ওয়েট লস হতে হবে সাস্টেইন ওয়েট লস। ওয়েট লস কিন্তু অনেকেই করে আবার মেনটেন করতে পারে না, এটাকে সাস্টেইন ওয়েট লস অ্যাটলিস্ট 25 to 30%। তার যে সে যদি অবেসিটি হাইপোভেন্টিলেশনের পেশেন্ট হয়, তাকে তার টার্গেট হবে একদম 30% ওয়েট কমানো, নট ওই 5% 10% না। ওটা কমালে তুমি কিছু পজিটিভ বেনিফিট পাবা। তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে তোমার সিপেপটাকে অ্যাকসেপ্ট করা হয়, কিন্তু কখনো কখনো এনআইভি, নন ইনভেসিভ ভেন্টিলেশন, সিপেপ ও নন ইনভেসিভ ভেন্টিলেশন, মানে এখানে বাইপেপ মিন করা হয়েছে, যে বাইপেপও কখনো কখনো লাগে। আমরা আসলে সেই ডিসকাশনে যাব না কখন সিপেপ কখন বাইপেপ, কিন্তু সেটা মনে রাখো যে কন্টিনিউয়াস এয়ারওয়ে প্রেশার তার লাগবে, লাইক দ্যাট অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাহলে আমাদের আসলে যদি আমরা হেলথ কেয়ার কস্ট রিডিউস করতে চাই, তার একটা ভালো ওয়ে হতে পারে যে তাকে একটা তালা কিনে দেয়া, সেই তালা দিয়ে সে খাবারের ফ্রিজ বদ্ধ করে রাখবে। দ্যাট মি এ গুড অপশন। মানে কম খাওয়া অ্যান্ড বেশি মুভ করা, এটা হবে আমাদের লাইফের টার্গেট। আমি আবার কম খাচ্ছি কিন্তু সারাদিন এভাবে বসে আছি, সিটিং ডিজিজ কিন্তু আরেকটা টার্ম। সেই সিটিং ডিজিজে হতে পারে যে আমাদের ইট লেস মুভ মোর। আবার ইট লেস মানে এই নয় যে আমি আবার ওই কি বলা যায় খাওয়া ছেড়ে দিব। আই শুড হ্যাভ ব্যালেন্সড ডাইট, ব্যালেন্সড কার্বোহাইড্রেট, ব্যালেন্সড প্রোটিন, ব্যালেন্সড ফ্যাট, সব কিছু আমাকে ব্যালেন্স হইতে হবে। কখনোই চরমপন্থী হতে যাব না। চরমপন্থী হতে গেলে সেটার গেইনটা সাময়িক হবে, লং টার্ম তোমার আরো ক্ষতি করবে। অলওয়েজ গো ফর ব্যালেন্স ডাইট। ওই ইউটিউব ভিডিও দেখে টেকে কখনো মোটিভেটেড হয়ে যাবা না যে আমি এই ইউটিউব ভিডিও দেখে দেখে চিকিৎসা করব, তাই না? অনেক সময় ইউটিউব ভিডিও দেখে দেখে আমরা আমাদের জীবনের দর্শন চেঞ্জ করে ফেলি, কারণ ওই ইউটিউব ভিডিও তৈরি করা হয়েছে আমার ব্রেন ওয়াশ করার জন্য। সেটা আমার মেন্টাল ব্রেন ওয়াশ হোক,
আমার আইডিওলজিক্যাল থিঙ্কিং চেঞ্জ করার জন্যই হোক অথবা আমার খাবার দাবার চেঞ্জ করার জন্যই হোক, এর পিছনে অনেক ব্যবসা আছে, এর পিছনে অনেক বিজনেস আছে, এর পিছনে অনেক কোম্পানির অনেক ইনভেস্টমেন্ট আছে, তাই না? তোমরা এই যে ভিনেগার না আপেল ভিনেগার এখন মার্কেটে পাওয়া যায় না কেন? এগুলি হলো যে ইউটিউবের ইম্প্যাক্ট। এটা শুধু খাবারের বেলায় না, অনেকের আইডিওলজি পর্যন্ত চেঞ্জ করে ফেলতেছে। আমার সামনে একদিন একজন এসে বলে যে হুট করেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এসে বলে যে আমি এখন ওই মসজিদ ছাড়া আর কোনো মসজিদে নামাজ পড়তে যাব না। কেন, কি হয়েছে? এই একদম পুরাতন ঢাকার একটা মসজিদ, ওই ইউটিউবে উনি শুনছে যে এইখানে ছাড়া আর অন্য কোথাও এটা ঠিক হচ্ছে না। সো হি উইদিন ওয়ান ডে একজন ডাক্তার চেঞ্জ হয়ে গেছে জাস্ট বাই এ ইউটিউব ভিডিও। শুনুন, এটার ইম্প্যাক্ট, তোমাদেরকে সাফিসিয়েন্টলি ইন্টেলিজেন্ট হতে হবে তুমি কোনটা গ্রহণ করবা, কোনটা তুমি গ্রহণ করবা না, ইন এভরি অ্যাসপেক্ট, নট অনলি ফর ডায়েট। সো থ্যাংক ইউ। তো তোমাদের আমরা তাহলে আজকে একটু তাড়া আছে, আমরা সরাসরি ফ্যাকাল্টিদের কাছে চলে যাই। তৌহিদ সম্ভবত নাই, আমাদের ডাক্তার হেনা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেনা, তুমি কিছু বলো। ধন্যবাদ আমিনুল ভাই। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে ওবেসিটি হাইপোভেন্টিলেশন নিয়ে যে ক্লাসটা নিলেন এজন্য। সবারই এটা জানা দরকার, যে কোনো সাবজেক্টের পেশেন্টেরই এইটা কোমরবিড হিসেবে থাকতে পারে, তখন তার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের জন্য, তাকে গাইড করার জন্য এই বিষয়ে আসলে সবারই জানা দরকার। আমার আসলে আর বিশেষ কিছু বলার নাই, আপনি ডিটেইল খুব সুন্দর করে পড়িয়েছেন। সবাই লেকচারটা ফলো করলে তার প্র্যাকটিক্যাল লাইফে পেশেন্ট ট্রিটমেন্ট করতেও কাজে লাগবে আর পরীক্ষা পাশের জন্য কাজে লাগবে। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ হেনা। তাহলে প্রফেসর মহিউদ্দিন আহমদ স্যার। স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুলকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে ওবেসিটি হাইপারভেন্টিলেশন সিনড্রোমটা আমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছে। তো এই ওবেসিটি আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছে এখন। এই জন্য যে কোনো সাবজেক্টের ডাক্তারকে এই ওবেসিটি সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া না রাখলে আমাদের সামনে ডাক্তারি করাই মুশকিল হয়ে যাবে। আর এখানে ইম্পর্টেন্ট একাডেমিক জিনিসের মধ্যে আছে যে স্টপ ব্যাংক যে কোশ্চেনিয়ার আছে, এটা দিয়ে আমরা সহজেই কিন্তু আমরা স্লিপ অ্যাপনিয়ার রোগীগুলোকে আমরা স্ক্রিনিং করে ফেলতে পারি। এই স্টপ ব্যাংক কোশ্চেনিয়ার এটা ভালো মতো সবার আয়ত্তে রাখা দরকার, যাতে আমরা চেম্বারে বা এরকম ভাবে পরীক্ষার সময় বা ওয়ার্ডে বা ওপিডিতে রোগী দেখার সময় আমরা সামনে যদি মনে হয় যে তার স্নোরিং আছে বা মোটা সোটা লোক, তাহলে আমরা এই কোশ্চেনিয়ার দিয়ে তার স্লিপ অ্যাপনিয়া আছে কি নাই বা রিস্ক আছে কি নাই এগুলো আমরা স্ক্রিনিং করে নিতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।
ঘাসে পারাবারে ভাঙা তৈরি করে ঘাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাষা হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খালি কথা সঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধো পরিচয় আধো খালি কথা সঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধো